রাত 8টা মানে ময়ূকের সাথে জবাব চায় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতে পান, কি দেখতে পান না, কি শুনতে পান, কি শুনতে পান না, কি বুঝতে পারেন, কি বুঝতে পারেন না, এই সমস্ত কিছু নিয়ে আমার কাটা ছেঁড়া অব্যাহত। কিন্তু এই মুহূর্তে আজকে সবুজে সবুজ এই মুহূর্তে 4টে জায়গাতেই তৃণমূল কংগ্রেস বিজয়ী। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এই নাচ দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবির খেলা দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। যাহা সত্য, যাহা ধ্রুব সত্য, তাহা দেখিতে কোনো অসুবিধা নাই। অর্থাৎ রিপাবলিক বাংলাও দেখতে পাচ্ছে সবুজে সবুজ আবির, রিপাবলিক বাংলা ময়ূখ দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখুন সবুজ আবির খেলে যাচ্ছেন। রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন 4টি জায়গাতেই উল্লাসের ছবি। এগুলো দেখা যায়, এগুলো দেখতে হয়, এগুলো থেকে রাজনৈতিক দলের শেখে। কিন্তু ঠিক সেই জায়গাতেই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো দেখতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য ছবিগুলো দেখতে পারেন না, যে ছবিগুলো ঠিক এর মতনই স্পষ্ট, এর মতনই সত্য, এর মতনই বাস্তব, এর মতনই ধ্রুব সত্য। কি কি ছবি? এই মুহূর্তে আমার হাতে একেবারে তালিকা নিয়ে এসেছি আমি, তারিখ পে তারিখের মতন, তালিকার পর তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিটা দেখতে পান না, এই ছবিটা দেখতে পান, কিন্তু এই ছবিটা দেখতে পান না। পয়সা 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 পয়সা, অর্পিতার বাড়ি থেকে টাকা, পার্থর খাটের তলায় টাকা, অপাসপা গপার খাটের তলায় টাকা। এই টাকাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না। বেলঘড়িয়ায় উদ্ধার যে টাকা, সেই টাকা দেখতে পান না মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকা দেখতে পান না কেন? তার জবাব বাংলার মানুষ চায়। বাংলার মানুষ চায় বেলঘড়িয়া উদ্ধার যে টাকা উদ্ধার হয়েছে, সেই টাকার ছবিও মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই দেখবেন এর পরবর্তীকালে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মন্ত্রীদের কাউকে বলা হবে যে এত টাকা এলো কি করে। আমি তো পিসিআরকে বলবো, ওয়াশিং মেশিনের মধ্যে যে টাকা ছিল, ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন, বনবন বনবন করে ঘুরলে কাপড় জামা নয়, হাজার হাজার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো দেখেন না। পার্থ চট্টোপাধ্যায়ের টাকা যদি মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের বৈভব যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেন, আজকে বাংলায় এই টাকার বর্ষা হতো না। আমি ঠিক সেই জায়গা থেকে এই টাকা এবং তার পাশাপাশি মূল যে বিষয়গুলো, এই সেটে যে পরিমাণ টাকা দেখতে পাচ্ছেন আপনি, সেই টাকাগুলোকে যদি সরিয়ে দিই ম্যাজিক করে, এরপরে যা ছবি দেখাবো সে ছবিটাও খুব ইন্টারেস্টিং। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না, আমি ভালো করে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে শাহজাহান। মমতা বন্দ্যোপাধ্যায় এই শাহজাহানকে দেখতে পান না, ইন্টেনশনালি দেখতে পান না, নন ইন্টেনশনালি দেখতে পান না, সেটা আলাদা বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই শাহজাহানকে দেখতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শাহজাহান, যারা জমি দখল করছে, যারা নোনা জল ঢুকিয়ে দিচ্ছে কৃষির জমিতে, যারা মেয়েদেরকে রাত্রে তুলে নিয়ে যাচ্ছে পিঠে বানানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোও দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি দেখতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে দেখতে পারেন না, হয়তো ভোট ব্যাংকের কোনো বিষয় থাকতে পারে, কিন্তু জয়ন্ত সিংদেরও মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন না। দেখুন যে ভিডিও বিজেপির পোস্ট করা, ভিডিও সত্যতা যাচাই করেন রিপাবলিক বাংলা, কিন্তু যে ভিডিও আমরা দেখছি গা রিডি করছে যে এটা আমাদের বাংলায় এই ছবি, এবং বুদ্ধিজীবীরা চুপ। 72 ঘন্টা ধরে আমি প্রশ্ন করছি বুদ্ধিজীবীরা কেন চুপ, আর 72 ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধিজীবীরা আসলে চুপ। এই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রিয়াকশন দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ছবি দেখতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দেখতে পারেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেটা দেখতে চান, যেটা হোক সেটা চান। কি দেখতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়? ফিরহাদ হাকিম ধর্মীয়
উস্কানিমূলক বক্তব্য, দাওয়াতে ইসলামে সবাইকে আসার কথা বলছেন, ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তাদের দুর্ভাগা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় হামিদুলের উস্কানিমূলক বক্তব্য শুনতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির বলে দিচ্ছে 5-10 মিনিটের মধ্যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জির বাড়িতে যে এত টাকা রয়েছে সেই টাকা দেখতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পার্থ চ্যাটার্জি অপাসপা গপাকে ধরতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অঙ্কিতা অধিকারীদেরকে পুরস্কৃত করে, যাদের চাকরি চুরি যায় তাদেরকে রাস্তায় লাঠিপেটা করে। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান জয়ন্ত সিংকে দেখতে পারেনি। এবার আরেকটা ছবি, এই ছবিটাও মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাননি বা দেখতে চাননি, আমরা পেয়েছি। এবং এই ভাইরাল ভিডিওগুলো বেরোচ্ছে বলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সমস্যা বাড়ছে। কোন ছবি? এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাচ্ছি, অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি, এটাতেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত ব্র্যান্ড পজিশনিং এর মতো নিজের পলিটিক্যাল পজিশনিং করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে যে বিষয়গুলো নিয়ে নিজে বলতে চান সেই বিষয়গুলো তিনি দেখতে পারেন, সেই বিষয়গুলো তিনি শুনতে পারেন। বা এটা হতে পারে যে এই তাজিমুলদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় লাইসেন্স দিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কিছু শুনতে পাবে না, তৃণমূল কংগ্রেস কিছু বলবে না, তৃণমূল কংগ্রেস কিছু দেখবে না, তোমরা এভাবে তালিবানি স্টাইলে বিচার চালিয়ে যাও, তোমরা অর্থাৎ পার্থ চ্যাটার্জিরা কোটি কোটি টাকা কামিয়ে যাও, শুধু ভাগ দেবে, শুধু ভাগ দেবে। যেমন দালাল চক্র, একটা বেসিক জিনিস যে দালাল চক্র বন্ধ করাটা একেবারে খুব সহজলভ্য একটা জিনিস। কারণ সরকার যদি চায় দাঙ্গা এবং দালাল রাজ দুটোই বন্ধ করতে পারে, দুটোই বন্ধ করতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাজার কথা বলেন কিন্তু আদপে এই মানুষগুলোকে কোনো বেনিফিট দিতে পারেন না। হয়তো কোন মানুষগুলোকে? এটা হচ্ছে হাসপাতাল, হাসপাতালের বাইরে এই ছবি। এদের কাছে স্পেসিফিক্যালি কিছু দালাল আসে এবং বলে তোমাকে বেড দিয়ে দেবো, 20,000 টাকা দাও, 40,000 টাকা দাও, আইসিইউর বেড পাও। রাস্তায় এভাবে শোয়ার থেকে তোমাকে আমি একটা বেডের ব্যবস্থা করে দেবো, তুমি আমাকে 5,000 টাকা দাও। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তৃণমূল কংগ্রেস এর থেকেও কাটমানি তোলে কিনা, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি তোলার কথা বলেন। এই মায়েদের কাছ থেকে, এই পুরুষদের কাছ থেকে, এই যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য যাদের বেড পাওয়ার কথা, তারা অ্যাম্বুলেন্সে বসে থাকে এবং অ্যাম্বুলেন্সেও লোকে 5,000, 6,000, 10,000 এমনকি 50,000 টাকা তোলে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন না এগুলো, খুব অদ্ভুত বিষয়। এবার হকার, আমি বলছি না ওই চেটে পুটে খাওয়ের মতন বাংলায় একটা সিস্টেম চালু হয়েছে, বোধহয় লুটে পুটে খাও। আমি ধরে নিলাম যে দালালদেরকে দেখতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হকারদেরকে তো উচ্ছেদ করার সময় তার দেখা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অবাক হয়ে বললেন যে হকাররা কি করে বসে গেল, হকাররা কি করে এত জায়গাতে দখল করে নিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, তার অজান্তে নাকি বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে হকাররা নাকি বাংলায় বসে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে রেফার রোগ এখনো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে এই শেখ শাহজাহানরা দাপিয়ে বেড়াচ্ছে। আসলে আবারও বলছি, আসলে মেন প্রবলেমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা পলিসি নিয়েছে, আমরা কিছু দেখব না, আমরা কিছু বলবো না, আমরা কিছু শুনবো না, শুধু 25%-এর আমার যে কাটমানিটা সেটা আমাকে দিয়ে দিলে তোমরা খুলে খুলে তোলাবাজি করো। মার্কেট প্রাইস হাইক, অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধি দেখুন, ঢেঁড়স, বরবটি, ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু আছে। এই ভদ্রলোককে দেখছেন, এর নাম রবীন্দ্রনাথ কোলে। ইনি টাস্ক ফোর্সে, যবে থেকে বোধহয় এই পৃথিবী তৈরি হয়েছে, যবে থেকে ঢেঁড়স ফলন শুরু হয়েছে, যবে থেকে কুমড়ো ফলন শুরু হয়েছে, মটরশুঁটি যবে থেকে চাষ করা হয়, তবে থেকে বোধহয় এই টাস্ক ফোর্স ব্যাপারটা আমরা জানি। এবং টাস্ক ফোর্সে একজন রবীন্দ্রনাথ কোলে আছে আমরা জানি। উনি প্রতিবার এখানে এসে, এই বাজারগুলোতে এসে একটু ধমকে চমকে বলেন যে বাজারে দামটা এত বেশি কেন। আর দামটা বেশি ফোরেরাজের জন্য। এটা একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করুন, আপনার পাশে যে বাচ্চা ছেলেটি বসে আছে, যে পড়াশোনা করছে এই মুহূর্তে পাশের ঘরে, তাকে জিজ্ঞেস করুন, সেও বলবে দালাল রাজের জন্য।
দালাল রাজটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করছেন না, আর বাকি সমস্ত কিছু করছেন কেন? আসলে কি এটা আবার ওই ইঙ্গিত দেওয়া, তোমরা দালালিটা করে যাও, আমরা সেটাকে পারমিট করছি, আমরা কিছু শুনবো না, আমরা কিছু দেখবো না, আমরা কিছু বলবো না, শুধু 25%, ওই 75-25-এর হিসেবে 25% দিয়ে দিও। আমি এতক্ষণ কেন এই কথাগুলো বললাম, কারণ কাল মীনাক্ষী, আমাদের প্রতিনিধি মীনাক্ষী মুম্বাইতে বালাসাহেব ঠাকরের বাড়িতে, অর্থাৎ উদ্ধব ঠাকরের বাড়িতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, মীনাক্ষীও সেখানে উপস্থিত ছিল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে। মীনাক্ষী ফিরহাদ হাকিমের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম শুধু নয়, অনেক কিছুই রোজ হয় এবং সেগুলো দেখা সম্ভব নয় বলে জানিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি ফিরহাদ হাকিমরা কি বলেন সেটা আসলে বোধহয় শোনার চেষ্টা করেন না। দেখেই একবার। দিদি, বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন, ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছে না বলেছে। রোজ আমি কারণ স্টেটমেন্ট, আমি তাতে কি যায় আসে? ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। আমি প্লিজ আমি একটা কথা বলি, আপনি কোন চ্যানেলে আমি একটা কথা বলি, এসব কোয়েশ্চেন আশা করি এখানে করবেন না। আমি पारिवारिक मुलाकात है কি বলে না বলে আমি তো রোজ দেখি না। আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। নো, ভাগ দাও লুটে খাও, এটাই কি এখন নতুন পলিসি চালু হয়েছে তৃণমূল কংগ্রেসে বা এই রাজ্যে? মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিকের প্রতিনিধি মীনাক্ষীকে বলছেন যে আমার নলেজে আসুক, দেখাই, দেখি, তারপরে রিয়াক্ট করবো। আরে মমতা বন্দ্যোপাধ্যায়দের আমরা তো এই কাজটাই করে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা তো দেখাতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানরা আছে এই বাংলাতে, জয়ন্ত সিংরা আছে এই বাংলাতে, এই বাংলাতে হকার রাজ আপনি আসলে চালু করে এখন গরিব মানুষগুলোর পেটে লাথি মারছে তৃণমূল কংগ্রেস আপনার কারণে। আমরা তো দেখাচ্ছি যেভাবে দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে হাসপাতালগুলোতে, আমরা তো দেখাচ্ছি এই জিনিসগুলোকে। কিন্তু এই যে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে এই বাংলাতে, সবজির দাম বেড়ে যাচ্ছে এই বাংলাতে, মধ্যবিত্তের পকেট খালি হয়ে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেনই না। সমস্তটা নাকি অজান্তে হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটা হেস্তনেস্ত হতে হবে। বাংলার মানুষ জানতে চান যে আসলে আপনি কিছু জানেন না, না জানার ভান তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না, এর আগেও বলেছিলেন। একবার শুনি। সিএসসির সাথেও কথা বলে নাও। এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো, আমাদের জিজ্ঞেসও করছে না। আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না। বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী হিসাবে জানেনই না। আবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার অন্য কথা বলেন মাঝে মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি কিছু জানি না। আবার মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে ভুল চুক তো হতেই পারে, ভুল হতেই পারে, ভুল হওয়াটা অধিকার। শুনি একবার। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। তিনি বলেছিলেন না, একটা বড় ইনস্টিটিউট চালাতে গিয়ে কখনো কখনো কারো না কারো কিছু ভুলভ্রান্তি হতেই পারে। ভুল করাটাও একটা রাইট টু মেক ব্লান্ডার, নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন। কখনো যত মাটি তত টাকা বলছেন, কখনো বলছেন যে মিস্টেক হতেই পারে, হতেই পারে, কিন্তু বারবার যদি একই মিস্টেক হয় সেটা ক্রিমিনাল অফেন্স হয়ে যায়। মানে ধরুন বারবার আমি চুরি করছি, একবার চুরি করেছি, ঠিক আছে, পেটের দায়ে চুরি করেছি, ঠিক আছে, আমার কোনো অসুবিধা ছিল বলে আমি চুরি করেছি, ক্ষমা চেয়ে নিয়েছি। একবার আমি কাউকে থাপ্পড় মেরেছি, মাথা গরম হয়ে গেছে, থাপ্পড় মেরেছি, কিন্তু বারবার থাপ্পড় মারছেন, এটা তো ক্রিমিনাল অফেন্স। যাই হোক, আবার সেই একই প্রশ্ন,
মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিছুই জানেন না, না মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস একটা পলিসি নিয়েছেন, যে পলিসিটা এরকম, যে পলিসিটা হলো আমি কিছু শুনবো না, আমি কিছু বলবো না, আমি কিছু দেখবো না, আমি শুধু তোমার থেকে এক্সপেক্ট করব তুমি তোমার লুটটা চালিয়ে যাও, তুমি তোমার দালালিটা চালিয়ে যাও, তুমি কয়লা বালি চাকরি সমস্ত কিছু চুরি করে যাও, শুধু ভাগের টাকাটা দিয়ে দিও। এই জায়গা থেকে আমার প্রথম প্রশ্ন এই মুহূর্তে, বিতর্ক শুরু করার আগে দুইটা প্রশ্ন এই মুহূর্তে। সব জানেন মমতা, সিম্পল প্রশ্ন, আজকে একদম ছিমছাম প্রশ্ন রেখেছি, দু তিনটে শব্দে একটা করে চোখা প্রশ্ন, এবং সেই চোখা প্রশ্ন নিয়ে বিতর্ক শুরু। প্রথম প্রশ্ন এটা, এবং একদম সোজা আমি চলে যাব যারা রয়েছেন আমার সাথে চারজন, তাদের কাছে। সজল ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম মুখপাত্র, রয়েছেন অর্ক কুমার নাগ শাসক দলের হয়ে বলবেন আইনজীবী, এবং রয়েছেন অরিত্র দত্ত বণিক। আমি আরেকবার ময়ূকের প্রশ্ন, সেই প্রশ্নটি স্ক্রিনে দেখাতে বলছি এবং সেখান থেকে শুরু করি আমাদের বিতর্ক। সব জানেন মমতা, আসলে না জানা ইচ্ছাকৃত। আমি একদম সজল ঘোষকে দিয়ে শুরু করছি। সজলদা, স্পেসিফিক জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু জানেন, আবার আপনারা বলছেন ভাগ দাও লুটে খাও, মানে কেসটা কি? কদিন আগে উনি চোখের ডাক্তার দেখাতে গেছিলেন, তো আপনারা দেখিয়েছেন সেটা, যে উনি হসপিটাল থেকে বেরোচ্ছিলেন, ওই আপনার বাইপাসের ধারে একটা চোখের হসপিটাল থেকে। তো ডাক্তাররা চোখে টর্চ মেরে বলেছিলেন যে ওনার একটা চোখে ছানি আছে, আর একটা চোখ মোটামুটি পরিষ্কার আছে। তো উনি যেটা ওই চোখে যেটা দেখেন সেটা উনি কিছু দেখতে পান না। যেমন পার্থর ঘরে অর্পিতা আছে, এটা উনি জানতেন না, আর অর্পিতার খাটের নিচে বিভিন্ন মানে হাজার 52 কোটি টাকা আছে, আর বিভিন্ন খেলনা আছে যেটা পার্থদা ছাড়া কেউ খেলতে পারে না, সেটা উনি জানতেন না। এই পার্থদাকে উনি চিনতেন না। যেমন ধরুন উনি বলেছিলেন ওই কদিন আগে উনি এই জিনিসের দাম উনি জানতেন না। ববি হাকিম জানতেন না, হ্যাঁ বিদ্যুৎ বলছি তো, বিদ্যুতের বিল উনি জানতেন না। ববি হাকিম কি বলেছেন উনি জানতেন না, কিন্তু নূপুর শর্মা কি বলেছেন এই শর্মা সব জানতেন। এটা হচ্ছে কোনটা দেখবো আর কোনটা দেখবো না। বিদ্যুতের বিল উনি জানেন না, বিলটা বেড়ে গেছে। সিএসসির কথা ছেড়ে দিন না, পর্ষদের বিল, সিএসসি তো একটা আলাদা কোম্পানি, আমি ধরে নিলাম তাকে যতই 600 কোটি টাকা দিক এটা হয়তো তাকে জানায়নি, কিন্তু বিদ্যুৎ পর্ষদটা তো তাঁর অধীনে, তিনি সেটাও জানতেন না। রাস্তায় হকার বসেছে এটা উনি জানতেন না, কারণ উনি তো হেলিকপ্টার বা ড্রোনে চলাফেরা করেন, উনি তো শহর দিয়ে হাঁটেন না, গাড়ি করে যান না, মর্নিং ওয়াকটা করেন না, এখন তো ট্রেডমিল করেন। হকার বসেছেন জানেন না। হঠাৎ জানলেন যে কলকাতা শহরটা পুরো হকারে দখল করে নিয়েছে, হঠাৎ জানলেন ওর কাউন্সিলররা পয়সা খাচ্ছে, হঠাৎ জানলেন ওর আইসি, ওসি, এসপি, এসডিপিও সবাই পয়সা খাচ্ছে। হঠাৎ জানলেন উনি যে অনেক খেলে তাকে মানে ওই মাছ মাংস গাড়ি এর বেশি করলেই তাকে মরতে হবে, উনি জানতেই পারলেন না, এখনো জানেন না যেটা, সেটা ওনার ভাইপোরা 35খানা প্লট বানিয়ে নিয়েছে দুটো গলিতে, তাও 5 বছর আগেকার রেজিস্ট্রেশন অনুযায়ী। আপনি বলি এগুলো হচ্ছে ভণ্ডামির চূড়ান্ত পর্যায়, এটা হচ্ছে ন্যাকামির চূড়ান্ত পর্যায়। যেটাই আমার প্রয়োজন নেই সেটাই আমি জানি না, যেটাই আমার বিপক্ষে সেটাই আমি জানি না। আর কি বলবো, এর উত্তর কি? শতরূপ, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন না, আসলে সত্যিই জানেন না বলে এত বিপদ। না, আমি বলছি যে আমি যদি ধরে নিই যে উনি জানেন না, তাহলে এই না জানাটা কি ওনার সাফল্য না ওনার ব্যর্থতা? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কিচ্ছু জানেন না আপনার রাজ্যে যা যা অন্যায় হচ্ছে, সেক্ষেত্রে কি আপনি মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্য নাকি আপনি অযোগ্য? এক। দ্বিতীয় কথা, আচ্ছা আপনি জানার পরে কি করেন? গতকাল তো জানতে পেরেছেন, ধরে নিলাম যে গোটা পৃথিবী জানে না, মানে গোটা পৃথিবী জানে ফিরহাদ হাকিম কী বলেছে, আপনি খালি জানতেন না, গতকাল জানতে পেরেছেন, 24 ঘন্টা কেটে গেছে। আপনার ক্যাবিনেটের একজন মন্ত্রী এই ধরনের চূড়ান্ত সাম্প্রদায়িক অন্য সম্প্রদায়ের মানুষকে ছোট করা, অপমান করা একটা কথা বলল, আপনি জানার পরে, হ্যাঁ যাই হোক আমি বলছি যে এরকম একটা কথা বলার পরে এতগুলো দিন কেটে গেছিল, আপনি জানতে পারেননি, তাই নিয়ে মিডিয়ায় কথা হয়েছে, বিরোধীরা বলেছে, সব কিছু বলেছে, জানার পরেও আপনি কোন ব্যবস্থাটা নিলেন, কোন অবস্থানটা নিলেন? 2 নম্বর কথা চলে আসে শাহজাহান, শেখ শাহজাহান।
আমি চ্যানেলের নাম করব না, কিন্তু এইটা আমরা দেখেছি 2019 সালে এই শেখ শাহজাহানকে নিয়ে যখন বাংলার একজন সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন যে শাহজাহানের মতো একটা ক্রিমিনালকে সন্দেশখালীতে বসিরহাটে আপনার দল কেন মাথায় তুলছে, উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি, শাহজাহান খুব ভালো ছেলে, তোমরা ওর বিরুদ্ধে কথা বলছো ও ধর্মের পরিচয়ের জন্য, না হলে ও খুব ভালো ছেলে, ও ধর্মের পরিচয়ের জন্য তোমরা ওকে টার্গেট করছো। আপনি নাকি জানতেন না। তারপরে যখন জানতে পারলেন কি হলো, ইডি গেল শাহজাহানের বাড়িতে, ইডিকে মার খেয়ে ফিরতে হলো, গোটা বাংলা দেখলো সন্দেশখালীতে ইন্ডিয়ান পেনাল কোড চলে না, ওখানে শাহজাহান পেনাল কোড চলে, ওখানে শাহজাহানের কথাটা, ওখানে সংবিধান। তারপরে কি হলো, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভাটাকে অপবিত্র করলেন, আপনি রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে, ওখানে অশান্তি লাগানোর জন্য শাহজাহান খুব ভালো লোক। আমি এরকমভাবে না উদাহরণের পর উদাহরণ দিয়ে যেতে পারি। আপনি বলেছিলেন নারদার ভিডিও দেখার পরে যে আগে আমি জানতাম না, জানলে এদেরকে প্রার্থী করতাম না। তারপর তাদের মধ্যে কয়েকজন যখন জিতে এলো, জানার পরে আপনি তাদের নাকি প্রার্থী করতেন না, তাদেরকে আপনি মন্ত্রী করে দিলেন। তারা এখনও অবধি লালবাতি গাড়ি নিয়ে আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, কেউ মন্ত্রী হয়ে, কেউ এমপি হয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল টাকা বেরোলো, হাত দিয়ে গুনে শেষ করা যায় না, মেশিনে টাকা গুনতে হয়। ওই পরিমাণ টাকা বেরোনোর পরে আপনি দাঁড়িয়ে বললেন কি, একদিকে বলছেন পার্থকে সাসপেন্ড করছি দল থেকে, আবার সেই আপনিই বলছেন 21শে জুলাই আমরা এত ভালো সমাবেশ করেছি বলে তাই দেখে হিংসায় 23শে জুলাই পার্থকে গ্রেফতার করা। সেই জায়গা থেকে শত্রুবান তোমার কাছেই আসছি। তুমি যেহেতু বললে যে অনেকগুলো ভাগে ভাগে বললে, তার মানে ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্নটা, এবং দ্বিতীয় প্রশ্নটা থেকে আমি শতরূপের বক্তব্য শুরু করি। ময়ূকের দ্বিতীয় প্রশ্ন, ভাগ দাও লুটে খাও, এইটাই কি এখন পলিসি চালু হয়েছে? সবাই সব কিছু জানে, সবাই জানে বিদ্যুতের বিল কেন বাড়ছে, সবজির দাম কেন বাড়ছে, ফিরহাদ হাকিম কেন এই কথাগুলো বলছেন, জমিগুলো কেন লুট হচ্ছে। পয়েন্ট হচ্ছে ভাগ দাও লুটে খাও। শতরূপ, এটাই কি এখন পলিসি হয়ে গেছে যে ঠিক আছে ভাই যা করার করে নাও, আমি চোখ বন্ধ করে আছি, কানে শুনতে পাবো না, আমি দেখতে পাবো না, করে নাও? একেবারেই তাই। কেননা যারা এটা করছে তারাই আবার ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সকাল থেকে বিকেল টি20 ব্যাটিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা উতরে দেন। আমি যে কথাটা বলে আমার শেষ করছি, আপনি কদিন আগে বললেন জিনিসের দাম বাড়ছে কেন, ইত্যাদি কেন হচ্ছে, আপনি ইলেকট্রাল বন্ডকে দোষারোপ করলেন। আমি একদম সঠিক কথা বলেছেন, ইলেকট্রাল বন্ডের দুর্নীতির জন্য দাম বাড়ছে। ধরুন আমি বলছি, ফেসবুকে মিম চলছে যে আম্বানি নাকি ছেলের বিয়ে দেওয়ার জন্য খরচটা তুলতে জিওর হচ্ছে রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। আরে ছেলে মেয়ে নাতি নাতনির বিয়ে দেওয়ার জন্য কারোর রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার অধিকার জন্মায় না ট্রাইকে বুড়ো আঙুল দেখিয়ে, ক্ষমতাটা জন্মায় যখন সে ইলেকট্রাল বন্ডে টাকাটা দেয়। এই আবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনিই বলুন, সেক্ষেত্রে সিএসি সঞ্জীব গোয়েঙ্কা আপনাকে কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ড দিল এক হাতে, আর তারপরে ভোট চলাকালীন, ভোটটা শেষ হওয়ার অপেক্ষাও করলেন না, ভোট চলাকালীন যে আপনি সঞ্জীব গোয়েঙ্কা রেভিনিউ বাড়িয়ে দিলেন, বিদ্যুতের বিল বাড়িয়ে দিলেন, ইলেকট্রাল বন্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি বলতে চাইছিলাম 53A মির্জা গালিব স্ট্রিট, এই কলকাতা শহরের একটা ঠিকানা, 4th ফ্লোর। এই ঠিকানায় কতগুলো অফিস রেজিস্টার্ড, কতগুলো কোম্পানি রেজিস্টার্ড জানো? একটা ঠিকানায় 53A মির্জা গালিব স্ট্রিট, 4 তলায় 4th ফ্লোরে, মানে 5 তলায় 4th ফ্লোরে 19টা কোম্পানি একটা ঠিকানায়। কি না কোম্পানি সেখানে আছে, স্টিল কোম্পানি, মানে স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে শুরু করে শাড়ি বিক্রি করা কোম্পানি পর্যন্ত 19টা কোম্পানি রেজিস্টার্ড। এই 19টা কোম্পানি মোট 64 কোটি টাকার ইলেকট্রাল বন্ড দিয়েছে। তারপর যখন সেই বন্ডের সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখা গেল, ইলেকশন কমিশনের ডেটার সঙ্গে, প্রকাশিত ডেটার সঙ্গে দেখা গেল 64 কোটি টাকার ইলেকট্রাল বন্ড ওই জালি কোম্পানিগুলোর কাছ থেকে পেয়েছে একটা মাত্র দল ভারতবর্ষে, দলটার নাম তৃণমূল কংগ্রেস। আপনি এগুলো জানতেন না। আর এই যে জিনিসপত্রের দাম নিয়ে তোমরা আলোচনা করছো, দেখো কে না জানে বলো তো, কলকাতা শহরে বলো কি মফস্বলে শহরতলি এলাকাতে, গ্রাম থেকে যে মানুষটা সবজি মানে ফলন করে এসে একটা মফস্বলের কি গঞ্জের কি শহরের রাস্তায় বসছেন, হয়তো সামান্য দুটো পালং শাক, 3টে ঢ্যাঁড়স, 5টা পটল বিক্রি করবেন, তার জন্য ঝুড়ি পেতে ফুটপাতে বসবেন, তার জন্য তৃণমূলকে পয়সা দিতে হয়, পুলিশকে টাকা দিতে হয়। সেই কারণে এখন সেই 3 টাকাটা দেবেন কোত্থেকে? পকেট থেকে তো দিতে পারবেন না, তিনিও তো একজন গরিব মানুষ, প্রান্তিক মানুষ। ওই পালং শাকের ঝুড়ি নিয়ে বসার জন্য তৃণমূলকে এবং কলকাতা পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশকে যে টাকা দিতে হয়, সেই টাকাটা আলটিমেটলি যায় তারপর তোমার, আমার এবং অর্কর মতো তৃণমূল কংগ্রেস সমর্থকদের পকেট থেকে, যখন আমরা ওই দোকান থেকে বাজারটা করতে যাই। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, খালি তৃণমূলের কতগুলো নেতা বড়লোক হচ্ছে না, এদের এই প্রতিটা দুর্নীতির মূল্য চোকাচ্ছি আমরা আমাদের পকেট থেকে, কখনো বিদ্যুতের বিলের নামে, কখনো জিনিসপত্রের দামের নামে, এই প্রতিটা নয়া পয়সা আমাদের পকেট থেকে যাচ্ছে। বেশ বেশ, আমি অর্ক এই লুটে খাও কিন্তু ভাগ দিয়ে যাও, মানে একটা সময় একটা কবিতার খুব লাইন ছিল, আমি নাম বলতে পারছি না সেই কবিতাটা নির্দিষ্টভাবে, কিন্তু এটা কি এখন পলিসি হয়ে গেছে? মানে আমি ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট অনেক বড় ব্যাপার মানছি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, বোধহয় কেউ বলেননি, কিন্তু ইলেকট্রিকের দাম বেড়ে যাচ্ছে, সবজির দাম বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না?
দেখুন, সবজির দাম বেড়ে যাচ্ছে, ইলেকট্রিকের দাম বেড়ে যাচ্ছে, সেটা যখন রিপোর্ট হয়েছে তার বেসিসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছে। রাজ্যটা তো রিপাবলিক বা সংবাদ মাধ্যম চালাচ্ছে না, সরকার নিশ্চয়ই চালাচ্ছে চালাচ্ছে। তৃণমূল। তো তৃণমূল তো আগে মানে আপনাদের আজকের যে রিঅ্যাক্টিভ হচ্ছে কেন, তৃণমূল প্রোঅ্যাক্টিভ হচ্ছে না কেন? ভাগ দাও বা ভাগের বেসিসে ভাগ দিলেই ঝামেলা মিটে যাবে, এটা একটু বেশি সব চরিত্র কাল্পনিক হয়ে যাচ্ছে কেন না? কেন? কারণ কি সব চরিত্র কাল্পনিক যদি না হয়, আপনারা মানে আমি বলছি ভাগ দাও না বলে লুটে খাও, এটা কি হচ্ছে বাংলায়? বলছি তো, মানে এই ভাগ দাও লুটে খাওয়াটা না বলে আপনারা একটা কাজ করুন, আপনারা লিস্ট তালিকা প্রকাশ করুন যে অমুক লোক অমুক টাকা অমুক লোককে অমুক দিন অমুক ভাবে দিয়েছে, হ্যাঁ, এবং এই তালিকাটা প্রকাশ করলে কি হবে, তাহলে সবারই অনেক রকম সুবিধা হয়ে যাবে। না না, সংবাদ মাধ্যম হঠাৎ বলবে যে ভাগ দাও লুটে খাও, পার্থ চট্টোপাধ্যায় অপাসপা কপার বাড়িতে যে টাকা থাকে সেটা দেখো। যখন সংবাদ মাধ্যম, না তুমি আমাকে একটা জিনিস বলো তো, তৃণমূল কংগ্রেস আছেটা কি কারণে? অপোজিশন ইস্যু রেজ করবে, সংবাদ মাধ্যম গ্রাউন্ড রিপোর্টিং করবে, তারপরে সিবিআই ভোটের রেজাল্ট পরে বোঝা গেছে তৃণমূল কংগ্রেস আছে, মানে ভোটের রেজাল্টই শেষ কথা। আর যারা নাচানাচি করছে তাদের কি সবজি কিনতে হয় না? তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা নাচানাচি করছেন তাদের সবজি কিনতে হয় না? তাদের বিদ্যুতের বিল বাড়ছে না? তাদের মধ্যে থেকে অনেককে তো ফিরহাদ হাকিম বলে দিলেন দুর্ভাগা। জানি ময়ূকদা, তুমি আমাকে শতরূপদা বা সজলদা থেকে বেশি অবশ্যই বলো, আনইন্টারাপ্টেড বলো, কিন্তু দয়া করে বলো, আমি ভীষণ ভালোবাসি ওদেরকে অপছন্দ করছো। আচ্ছা আনইন্টারাপ্টেড বলো, আমাকে যে পছন্দ করো সেটা প্রকাশ করো। আমি প্রকাশ করেই বলছি, তুমি বলো যে কাটমানির কোনো ভাগ নতুন করে ওই অ্যামেন্ডমেন্ট হয় না, যেরকম ন্যায় সংহিতা এসেছে সেরকম কাটমানির কোনো কিছু নতুন রুল এসেছে, তথ্য দিতে পারবে না, কিন্তু সে বলতে পারবে যে প্রচুর কাটমানির জন্য বাংলা ভেঙে চলে যাচ্ছে, কাটমানি শেষ হয়ে যাচ্ছে, এগুলো বলতে পারবে। কিন্তু যদি কোনো তথ্য চাই, তথ্য বলতে পারবে না। যদি কোনো বক্তব্য চাওয়া হয়, বক্তব্য বলতে পারবে না। যদি কোনো ইনভেস্টিগেশনের কথা বলা হয়, সেই ইনভেস্টিগেশন খাটের তলা থেকে মেশিন দিয়ে টাকা গুনে ইনভেস্টিগেটিং এজেন্সি বাড়িতে শুয়ে আছে, তারা কোনো খবরও পাচ্ছে না, তারা চার্জশিট দিতে পারছে না, তারা কোনো বক্তব্য দিতে পারছে না। দুই ঘোষে তোমার রিবার্ট করতে চাই, আমি শতরূপ ঘোষ। আমি বুঝতে পারছি না আমরা কি মানে তর্কটা কি আমাদের সাথে করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে করছে? আমি এই কারণে বলছি, যেটা বলছে যে ন্যারেটিভ, এক সেকেন্ড, ময়ূকের সাথেও না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্ক করা হচ্ছে। তুমি বোঝো ব্যাপারটা, এই যে তুমি বলছো কথাটা যে ন্যারেটিভ আজকে বিল্ড করা হচ্ছে, এখানে সব চরিত্র কাল্পনিক, এটা কাল্পনিক নয়। সুজিত বোস কোনো কাল্পনিক চরিত্র নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাল্পনিক চরিত্র নন। কদিন আগে সুজিত বোস পয়সা খেয়ে সল্টলেকে বেআইনি হকার বসাচ্ছে, এই কথাটা নান আদার দ্যান মমতা ব্যানার্জি হারসেলফ হ্যাজ সেড দিস ইন ফ্রন্ট অফ ক্যামেরা। এক সেকেন্ড, আর কোনো দলের সুপ্রিমো বলে না কেন, অন্য কোনো দল তাকে লোক বোঝাচ্ছে না ভাই? ওকে এক এক করে বলি আমরা, আমি তো ভাই এক এক করে আলোচনা করি, নাহলে সবারই অসুবিধা। এক করে আলোচনা করি। আমি বলছি অন্য কোনো দলের সুপ্রিমো বলতে পারে না, তার কারণটা হচ্ছে অন্য কোনো দলের বলার সুযোগ নেই এই মুহূর্তে, অন্য কোনো দল রাজ্যও চালাচ্ছে না, অন্য কারোর ইচ্ছে থাকলেও কাটমানি খেতে পারবে না, ইচ্ছে না থাকলে তো খাওয়ার প্রশ্নই নেই। সুতরাং গভর্নমেন্ট অফ দ্য ডে তাকেই এইটার উত্তর দিতে হবে, তুমি সেই দলের প্রতিনিধি হয়ে এখানে এসছো। আমি বলছি যে সুজিত বসু পয়সা খেয়ে, তুমি বলছো যে কেউ কাটমানি খায় না, তারপর যখন তোমায় বলে দেওয়া হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুজিত বসু কাটমানি খায়, তখন তুমি বলছো দেখেছো কি ভালো, কাটমানি খায় তো খায়, কিন্তু দলের সুপ্রিমো বলছে তো সেটা, ওনারা বলাটা কি আমরা ধুয়ে জল খাবো ভাই? এটা তো ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে আমার দলের একজন মন্ত্রী পয়সা খেয়ে লোক পোষাচ্ছে, কত টাকা খেয়েছে সুজিত বসে, যে তুমি বলছো না হিসেবটা আমরা করতে গিয়ে দেবো, আজকে দুপুরবেলা আমি কি দিয়ে ভাত খেয়েছি তুমি বলতে পারবে, ময়ূক বলতে পারবে, সজলদা বলতে পারবে, অরিত্র বলতে পারবে, বলতে পারলে আমি বলতে পারবো, ভাতটা আমি খেয়েছি, ক টাকা, এক সেকেন্ড মাঝখানে বলো না, কোনো কথাই বলবো ঠিক তেমনই। তাহলে কাটমানি কে কতটা খেয়েছে হিসেবটা ময়ূকের কাছ থেকে চেয়েও না, সুজিত বোসের কাছ থেকে চাও, কাটমানিটা যে খেয়েছে সেই হিসাব দিতে পারবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে কাটমানি শব্দটা আমদানি করেছিলেন আজ থেকে কয়েক বছর আগে, 2019-এর ভোটের রেজাল্ট খারাপ হওয়ার পরে উনি বলেছিলেন যে আমার দলের লোকেরা কাটমানি খাচ্ছে, তারপর কাটমানি ফেরত দাও। তারপরে কি হলো অর্ক, তুমি ভুলে গেছো সেই দিনগুলো, যখন তারপর পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এলাকায় তৃণমূলের পঞ্চায়েত মেম্বারদের কাউন্সিলরদের বাড়ি ঘেরাও হওয়া শুরু করলো, যারা কাটমানি খেয়েছে, কাটমানি নচিকেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্লোরিফাই করে গান লিখলেন, খেয়েছেন যারা কাটমানি দাদারা অথবা দিদিমণি ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন সত্যি সত্যি মানুষ কাটমানিটা ফেরত দেওয়ার জন্য ভিড় করতে শুরু করলো, মমতা বন্দ্যোপাধ্যায় তখন আবার মিডিয়াকে ডেকে বললেন যারা আমার দলের লোকেদের কাছে গিয়ে টাকা ফেরত চাইছে আমি আবার পুলিশ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করাবো। মানে প্রথমে সাপ হয়ে ধ্বংসাবো, তারপর ওঝা হয়ে ছাড়বো, তারপর আবার সাপ হয়ে ধ্বংসাবো। আমি অর্ককে প্রশ্ন করি, উত্তরটা আমার বলার পরে দেবে। কাটমানি শব্দটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার উদ্ভাবন? এটা অন্য কোনো বিরোধী দল, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, অদিত চৌধুরী, তাদের তো নয়। কাটমানি শব্দটা উনি এনেছিলেন আমফানের পরে ত্রিপল চুরি করা এবং যে 20,000 টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা পাঠিয়েছিলেন সেই টাকাটা চুরি করার পর এই শব্দটা উনি এনেছিলেন।
এবং আনার পর উনি যেটা ব্যবস্থা করে দিয়েছিলেন সেই টাকাটা অনলাইনে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আপনি বলুন তো, আপনি তো একজন উকিল, চোর যদি ধরা পড়ে তার মালটা ফেরত দিয়ে দেয় তাহলে কি চোর সাজার হাত থেকে বেঁচে যেতে পারে? এখানে সরকার, পুলিশ মন্ত্রী আইন করে দিচ্ছেন যে তুমি যা নিয়েছো বেআইনি অতিরিক্ত, সেই টাকাটা তুমি ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দাও এই অ্যাকাউন্ট নাম্বারে। দেখুন, আর আপনি বলছিলেন না যে কি জানেন আর কি জানেন না, পেট্রোলের দাম গত কয়েকদিন আগে ডিজেলের দাম 1 টাকা করে বেড়ে গিয়েছে। এটা কি মুখ্যমন্ত্রী জানেন আদৌ? হয়তো জানেন না, মুখ্যমন্ত্রী যেভাবে জানি না বলছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরে তো না এরা বললাম দপ্তরে কি উনি রোজ যান? উনি তখন আম্বানির বিয়ে খেতে গেছেন। ধরুন এই যে বিষ্ণু মাতা হয় নয়, বিষ্ণু যে পিতা হয়, এটা কি উনি জানেন? উনি জানেন না। হ্যাঁ, 1,500 কিলোর বাচ্চা হয় না, হাতি মানুষ কারোরই হয় না, এটা উনি জানেন না। এটা ওনার দোষ দিলেও চলবে না, জানেন না। সিধু কানু ডহরের পর, মানে সিধু কানুর পর ডহর বাবু যে হয় না, সেটা উনি জানেন না। এটা নিয়ে কাকে দোষ দেবেন? আমি বলছি উনি 1 বছরে একসাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিকম, এমকম, পিএইচডি, বিএড সব করেছিলেন, কিন্তু ওনার এইগুলো জানা হয়নি। আচ্ছা, আমি অরিত্রর কাছে ঠিক এই জায়গা থেকে যাব। অরিত্র, নেতারা অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন না, অনেক কিছু ইচ্ছাকৃত ডিমেনশিয়া, যে যাকে বলা হয় পলিটিক্যাল ডিমেনশিয়া, সেই পলিটিক্যাল ডিমেনশিয়াতে অনেক নেতা অনেক সময় চলে গেছেন, আমরা দেখেছি। অনেক সময় একদম জাস্ট ইগনোর করে গেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলছেন, যারা একেবারে আমরা প্রতিদিন যারা বাইট শুনি, যারা কথা বলি, তর্ক করি, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাইটটা কি আসলে খুব বড় একটা ভবিষ্যৎ বাণী তার দলের জন্য, বা কোনো ইঙ্গিত? একবার শোনাবো সেই বাইটটা আরেকবার। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। তিনি বলেছিলেন না মাটি টাকা, টাকা টাকা মাটি, মাটি টাকা। তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল, জলটাকে কেউ বলে জল, কেউ বলে মাদার, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, তফাৎ তো এইটুকু। অরিত্র কি বলবে? দেখুন, এই বাইটা একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে অনারেবল চিফ মিনিস্টার বলছেন যে জলটাকে কেউ বলে জল, কেউ বলেন পানি ইত্যাদি। তো আপনি কাটমানিকে কাটমানি বলছেন কেন? আপনি বলুন যে ওটাই যোগ্য প্রাপ্য অর্থ, তাহলেই হয়ে যায়। যে কোনো জিনিসকে আপনি ক্রাইমকে ক্রাইম বলছেন, তাই সেটা ক্রাইম। আপনি ক্রাইমকে যদি ধরে নেন যে চুরি করাটা আসলে এটাই ন্যায়, এটাই নীতি, আপনার পার্সপেক্টিভটা বদলে নিন, তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে এই বাইটের থেকে আমার যেটা ধারণা হলো। এবার দেখুন, ঘটনাটা হচ্ছে যাকে নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চেয়ারটায় বসে থাকেন, সেই চেয়ারটার নাম হচ্ছে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে প্রতিনিয়ত বিরাট অঙ্কের একটা ইন্টেলিজেন্স টিম থাকে এবং প্রতি মুহূর্তে গ্রাউন্ড থেকে তার কাছে ইনপুট যায়, কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। তার নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক আছে এবং একটা বিরাট নেটওয়ার্ক থেকে কনস্ট্যান্ট আপডেট তার কাছে আসে। ফলে তিনি জানেন না এ কথা আমি বিশ্বাস করব না। তার কারণ আমি প্রশাসনের সাথে বিভিন্ন প্রজেক্টে প্রফেশনালি কাজ করে দেখেছি যে পুলিশ প্রশাসন জানে না। এটা যদি বলেন আমি শুনিনি যে এরকম একটা এত বড় ঘটনা হয়ে গেছে, এটা তো বালতি চুরি নয়, এটা চোর এসে বালতি চুরি করে নিয়ে চলে গেছে। একটা ল্যান্ড এনক্রোচ হচ্ছে, কিংবা একটা কোথাও পাচার হচ্ছে, কিংবা কোথাও একটা সেক্সটরশন হচ্ছে, সেইটা সম্পর্কে অ্যাডমিনিস্ট্রেশন কিছুই জানে না, এটা হতে পারে না। জানে, কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে তারা ভেবেছিল যে এটাকে চাপা দিয়ে মোটামুটি ম্যানেজ করে, ওই যে সেটিং বলি আমরা সবসময়, যে সেটিং করে হয়ে যাবে, কিন্তু সেটিং করতে করতে এই বোঝাটা একটু ভারী হয়ে গেছে। এখন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারেস্টিং অপটিক্সে খেলেন। অপটিক্সটা হচ্ছে খানিকটা এরকম ফ্র্যাঞ্চাইজি পলিটিক্সের হিসেবে, যে ওনার রুট ব্র্যান্ডটা আপনি যদি দেখেন, তৃণমূল কংগ্রেস এই সংগঠনটির রুট ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মাইনাস করে দেন, অফ করে দেন, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস দলটার ইটসেলফ কোনো ব্র্যান্ডিং নেই। সবাই মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার অনুপ্রেরণায়, তার জন্য ভোট দিচ্ছে। এবং ভোটও তাই আপনি দেখুন, এই 21শে জুলাইয়ের যে যাবতীয় পোস্টার টোস্টার আসছে, সেখানে একটাই ফেস মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা হচ্ছে খানিকটা এরকম বলে আমার মনে হয়, যে এই যে করাপশানগুলো হচ্ছে, এগুলো তিনি মোটামুটি একটা আইডিয়া করেছিলেন। কারণ পার্টি ফান্ডে টাকাগুলো যে আসে, তারও তো সেটা তো ইনপুট থাকেই পার্টির কাছে, কোথা থেকে আসছে। এবার কি হয়, আমার ধারণা হচ্ছে যে এরকম একটা বলে দেওয়া হলো যে ভাই আমার এখানে 80 টাকা তুমি দেবে, এবার বাকিটা তুমি দেখে নাও। এই 80 টাকাটা তুলতে গিয়ে যাকে দায়িত্ব দিচ্ছি ফ্র্যাঞ্চাইজিতে, সে 80 টাকার জায়গায় 800 টাকা তুলছে না 8000 টাকা তুলছে, সেটার উপরে অ্যাডমিনিস্ট্রেশন জানে না। যখন জানে তখন ইটস টু লেট, এবং তখন এইভাবে একে ধমকে চমকে ইত্যাদি করে, কেন তুমি আউট অফ কন্ট্রোল তুলছো, করাপশানটা কেন বিয়ন্ড লাইন অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তখন একটা আলোচনা শুরু হয়। এবং
এনার অপটিক্সটা হচ্ছে এটা, আপনি যদি দেখেন যে আজকের যে ইলেকশন রেজাল্ট, ঠিক যে প্রেস কনফারেন্সটা যে উদ্দেশ্য নিয়ে উনি করেছিলেন, উনি হকার তাড়িয়ে একেবারে বাংলাকে বিরাট সুন্দর করে ফেলবেন, মিউনিসিপ্যাল রিফর্ম করে ফেলবেন, সেটা ওনার উদ্দেশ্য ছিল না। ওনার টার্গেটটা ছিল হচ্ছে অপটিক্সটা ম্যানেজ করা, যে এই যে আরবানাইজেশন কি, যে আরবান পপুলেশন, যে বড় অঙ্কের ভোট, সেটা যে এই পার্টি থেকে সরে যাচ্ছিল, সেটা উনি বুঝতে মানে সেটা হকারের জন্য সরে যাচ্ছিল, দুর্নীতির জন্য নয়, মানে এটা এস্টাবলিশ করতে। না না, দেখুন উনি রাজনীতির কমিউনিকেশনটা হচ্ছে যে একটা জিনিসকে আরেকটা জিনিস দিয়ে এনভেলাপিং করে দেওয়া। যেই মুহূর্তে উনি এই প্রশ্নগুলো করতে আরম্ভ করেছেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে জুলাই মাসে আজকে এত আলোচনা করছেন, জুলাই মাসে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হওয়ার কথা, যে অনারেবল সুপ্রিম কোর্ট জানানোর কথা যে 26,000 লোকের চাকরির কি হবে, সেই নিয়ে কিন্তু আমাদের কোনো আলোচনাই নেই। তার মানে এই আলোচনাটা কোন দিকে যাবে, এই পুরো আমাদের পৃথিবীর আশপাশের যে পারসেপশনটা, এইটা তৈরি করে রাজনৈতিক সংগঠন, এবং এই রাজনৈতিক সংগঠনগুলো এই ইমেজটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দু একটা এইসব আলতু ফালতু লোক আছে যারা চুরি করে ইত্যাদি করে, কিন্তু দ্য টপ লিডারশিপ, যার নাম অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, কিন্তু আমরা কিন্তু এটা নিয়েও বিতর্ক করছি যে অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে, তাকে তো সাংগঠনিক পোস্ট দিয়ে দিল তৃণমূল কংগ্রেস। তুমি দুর্নীতি ঢাকার কথা বলছো, যে চাকরি চুরি করেছে, যার চাকরি গেছে, তাকে তো তৃণমূল কংগ্রেস অনার করছে, পুরস্কৃত করছে, তাহলে সে দুটো একসাথে কি করে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে দুর্নীতির মোকাবিলা করাটাই যদি উদ্দেশ্য হতো, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে যাদের যাদের নাম উনি করেছেন, একজন চিফ মিনিস্টার প্রেস কনফারেন্সে কখনো অরূপ বিশ্বাস, কখনো সুজিত বোস, কখনো ফিরহাদ হাকিম, এই যে নাম করে করে বলছেন, তার মানে নিশ্চয়ই তার কাছে সাবস্টেন্সিয়াল এভিডেন্স রয়েছে এবং প্রপার তথ্য নিয়ে তিনি কথা বলছেন। কি অ্যাকশন নিয়েছে? তিনি না মেয়র চেঞ্জ করলেন এখনো পর্যন্ত, না সুজিত বসুকে সাসপেন্ড করলেন, না অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন। তার মানেটা হচ্ছে যে রিফর্মটা তিনি আসলে করতে চান না, তিনি জানেন যে করাপশনটা থাকবেই। এবার আমি শুধু একটাই কথা বলছি অরিত্র, আমি তোমার কাছেই আসছি, কিন্তু আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না ফিরহাদ হাকিম কি বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল মীনাক্ষীর থেকে শুনেছেন হয়তো, তারপরে নিশ্চয়ই তার যে ইন্টেলিজেন্স আছে, আইবি আছে, তাদের যে আইপ্যাক আছে, সব অ্যাক্টিভেট হয়েছে। কিন্তু বাংলার মানুষ তো জানতো ফিরহাদ হাকিম কি বলেছে, কি অ্যাকশন নেওয়া হয়েছে। একবার ফিরহাদ হাকিম কি বলেছে আবার মনে করিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যদি জবাব চায় বাংলা দেখেন কোনোভাবে, যদি একবার দেখেন এই দুর্ভাগা ময়ূখ যে জবাব চায় বাংলা করে, সেখানে আরেকবার বাইকটা চলছে। একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। অরিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় তো এতক্ষণে এটা জানেন যে আর্টিকেল 25-কে ভায়োলেট করে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, কনভার্সনের সমস্যা সারা ভারতবর্ষেই আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সাংবাদিক প্রশ্ন করেছেন, সারা ভারতবর্ষে কিছু ফ্রিঞ্জ গ্রুপ তারা এই কথাটা বলছে, তারা এই কাজটা করছে, আর রাজ্যের পুরমন্ত্রী এই কাজটা করছেন, রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছেন, তিনি এই কথা বলছেন। এক্স্যাক্টলি, এই যে কথাটা ববি হাকিম বলেছেন, এবার এটা দুটো দিক থেকে আপনি দেখতে পারেন। এক হচ্ছে যে যদি আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে তার স্টেটমেন্টটা দেখেন, তাহলে সেটা একটা ধর্ম প্রচারকের কাজ করেছেন। সে তো আমাদের হয়ে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে বলে এসেছিলেন। কিন্তু ঘটনাটা হচ্ছে কাউকে বলেনি যে অন্য ধর্মে যারা জন্মেছে তারা দুর্ভাগা, তারা হতভাগা, এটা কেউ না। তাহলে তো মনুসংহিতা তাহলে কি খুব ভালো বই? দেখুন, প্রত্যেক ধর্মেরই একটা নিজস্ব এজেন্ডা আছে। তাহলে খ্রিস্ট ধর্ম কনভার্সন করেছিল কেন? আমাদের এখানে কনভার্সনের কথা বলছেন উনি তো কনভার্সনের কথা বলছেন। প্রত্যেক ধর্মের একটা, দেখুন ধর্ম গল্পটা কি, ধর্মের ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে যে কোনো ধর্মের একটা নিজস্ব এজেন্ডা থাকে, যে সে নিজেকে প্রচার করবে, আরও কত মানুষের মধ্যে ইডিওলজিক্যালি পৌঁছে দেবে। হ্যাঁ, এখানে হয়তো উনি ভুল বলেছেন যে অন্য ধর্মকে ছোট করছেন। এবার পৃথিবীতে আসলে কোনো ধর্মগ্রন্থে এটা লেখা নেই যে অন্য ধর্মের মানুষরা সমস্ত ফালতু তাদেরকে মেরে ফেলো, কিন্তু এই রিলিজিয়ানের প্রতি অতিরিক্ত ডিপেন্ডেন্সি যখন র্যাডিকালিজম হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলার পার্টি নিজেকে বলে, সেকুলার দেশে তারা থাকে, তাতে এটা বলতে হবে। তার মানে পুরোটাই আমি অর্কর কাছে যাচ্ছি। অর্ক, এটা কি সত্যি
মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণে তো জেনে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না হয় সবটাই তোমরা মিডিয়া দেখে করছো, মিডিয়া দেখে তো অন্তত জেনেছো যে হামিদুল কি বলেছে, চোপড়ায় এই হামিদুল মুসলিম রাষ্ট্রের কথা, ফিরহাদ হাকিমের এই বক্তব্য দাওয়াতে ইসলামের কথা, হুমায়ুন কবিরের কথা, এগুলো তো তোমরা এতক্ষণে জেনে গেছো। কি অ্যাকশন নেওয়া হয়েছে? এখন অরিত্র যেটা বলছে আমি তার সাথে ব্যক্তিগতভাবে একমত। তার কারণটা হচ্ছে আমাদের দেশের যদি আপনি কনভার্সনের হিস্ট্রিটা দেখেন, সেটা খ্রিস্টান মানে হিন্দু থেকে খ্রিস্টান কনভার্সন বা হিন্দু থেকে ইসলামে কনভার্সন, বাংলার পুরমন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে এই কনভার্সনের কাজটা করবেন এবং শাসক দল আমি বলতে চাইছি যে প্রত্যেকটা রিলিজিয়নে নিজস্ব বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্যতে কে কি বলছে না বলছে সেটাও তার ব্যক্তিগত বক্তব্য। কারণ কি রিলিজিয়নটা কোনো রকম ভাবেই রাজনীতির পা খাওয়া উচিত নয়। এটা তোমার দুর্ভাগ্য, এটা নিয়ে তুমি কি বলতে চাও? বলছি তো আমি আমার বক্তব্য, সেটা নিয়ে তুমি বলো না। কেউ দাওয়াতে ইসলাম দিয়ে সেটা দিতে পারে, সেটা দিতে পারে, আমি যে দাওয়াতটা নেব কিনা সেটা তো আমার বিষয়। আমি বলি, আমি যা সিম্পল কোশ্চেন এটা করছি ভাই, ধর্ম বা অন্য ধর্ম নিয়ে কথা বলতে বা আমি একটা সিম্পল কোশ্চেন করছি ভাই, একটা সিম্পল কোশ্চেন যে তুমি যে জন্মগ্রহণ করেছো, জন্মগ্রহণটা দুর্ভাগ্যজনক, মানে তোমার মা যে তোমাকে দুর্ভাগ্যের পৃথিবীতে এনেছে, তুমি এটাকে মানছো না মানছো? বলছি তো আমি এই বিজেপির যে বিজেপি তুমি ববি হাকিমের কথা বলো, না না বিজেপি না পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া, এই অ্যাঙ্গেলটা বন্ধ করো। না না ওনার অ্যাঙ্গেলটা কি ছিল? ওনার অ্যাঙ্গেল প্লিজ এটা না 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 না। আচ্ছা তাহলে নূপুর শর্মা তাহলে কি খারাপ বলেছিল? তাহলে নূপুর শর্মা কি অন্যায় বলেছিলেন? তাহলে নূপুর শর্মা কি অন্যায়? না 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 জুতো পড়তে থাকবে, এই সব কথা বলতে হবে। নূপুর শর্মা তাহলে কি অন্যায় বলেছিল? আমাকে একটা কথা বলতে, আমাকে যাবে না, আর এটা তুমি বলবে ববি হাকিমের বেলায় যাবে না, নূপুর শর্মায় যাবে না। আচ্ছা 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 আবার কেউ শুনতে পারবে না। জন্মটা আমার বাবা মা দিয়েছে, জন্মটা আমার বাবা মা দিয়েছে, আমার সেই জন্ম দুর্ভাগ্যজনক, এটাকে তুমি সমর্থন করছো এখানে। কিন্তু কিন্তু তুমি তোমার পয়েন্টটা ঠিক, পয়েন্টটা সেই একই থেকে গেল। আমি একবার থামাবো, আমার পয়েন্টটা ঠিক সেই জায়গাতেই থেকে গেল যেটা তৃণমূল কংগ্রেসের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সজলদা হয়ে গেছে অর্ক সজলদা দুজনেই হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের এই জানি না সিমটমটা একবার দেখে নেবো, তৃণমূল কংগ্রেসের নেতাদের এই জানি না সিমটমটা, এবং তারপরে আমি বাকিদের কাছে আবার আসছি। কিন্তু এই জানি নাটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, সবাই যেন কেউ কিছু জানেন না, কিন্তু সরকারটা চলছে, দুর্নীতিটা হয়ে যাচ্ছে। একবার দেখে নি। আমি জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না। বিজেপি কি বললো আমি তারই জানি না। আগে চাচা আপনার প্রাণ বাঁচা, নিজেদেরটা আগে দেখতে বলুন। আমি কি ফিরবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না। আমি তো জানি না, আমি চলে এসেছি সরাসরি। জানি না আমি তো, আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি। এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা দুর্ভাগ্য, এটা হচ্ছিল আমি জানতে পারিনি। শতরূপ, একটা সময় মিডিয়া প্রশ্ন করলে নেতারা বলতেন নো কমেন্টস, এখন তৃণমূল নেতারা বলেন জানি না বলে সমস্ত কিছু এড়িয়ে যায়। এমন একটা সময় বলছেন যে আজকের দিনে কোনো কিছুকে জানা সবচেয়ে সহজ, মানে আগেকার দিনে হয়তো সত্যি অনেক কিছু জানতে না পারলে জানতে পারতেন না, কিন্তু এখন তো একটা ইউটিউবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন মীনাক্ষী প্রশ্নটা করছিলেন সেই মুহূর্তে দেখে নিতে পারতেন যেগুলো নিয়ে কথা হচ্ছিল। আমি কারোর কথার মধ্যে ঢুকিনি, আমি আশা করছি আমিও সেই সুযোগটা পাবো। দেখুন, আমাদের দেশে একজন রাজনৈতিক নেতা যদি কোনো কথা বলে তাহলে সেই কথাটাকে নিয়ে রাজনীতি হবেই। কথাটা যে বলছে তার বলার আগে ভাবা উচিত যে আমি যে কথাটা বলছি এই কথাটা এই মুহূর্তে শেষ হয়ে যাবে না, আমার রাজনৈতিক পরিচয়ও আমার কথাটার পেছনে দায়বদ্ধ থাকবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে নিজের ধর্ম প্রচার করার এবং অন্য ধর্ম থেকে একটি ধর্ম থেকে আরেকটি ধর্মে কনভার্টেড হওয়া সংবিধান স্বীকৃত, কিন্তু অন্য ধর্মকে ছোট বলাটা বেআইনি আমাদের দেশে, সেটাকে সাম্প্রদায়িকতা বলে। কেউ যদি বলে যে আমি হিন্দু, তুমি হিন্দু নও বলে তুমি খুব দুর্ভাগা, এটা সাম্প্রদায়িকতা। কেউ যদি বলে যে আমি মুসলিম এবং তুমি মুসলিম হয়ে জন্মাওনি বলে তুমি দুর্ভাগা, এটাও একই রকমভাবে সাম্প্রদায়িকতা। এইটাকে যে বলতে পারে না মুখ ফুটে, যে এই কথাটা বলতে পারে না যে এই সাম্প্রদায়িকতাটাকে সাম্প্রদায়িক বললে বিজেপি চলে আসবে, তার মানে সে হচ্ছে সেকুলার নয়। তার এই ধরনের সেকুলারিজমের নামে তঞ্চকতার ফলেই হয়তো কিছু ক্ষেত্রে বিজেপি তার রাজনীতিটা করার সুযোগ পেয়ে যায়। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, আমি এখানে যেটা নিয়ে কথা হচ্ছে যে জানা না জানা নিয়ে, আমি এই কথাটা এখানে আগেও বলেছি একদিন তোমার সাথে ময়ূক, আমি আজকে আবার বলছি। কদিন আগে আমাদের মনে আছে ববি হাকিমকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটলো কলকাতায়। কলকাতা পুরসভা থেকে একটা পার্কিংয়ের বর্ধিত রেট ঘোষণা করা হলো। তখন কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই রেটটাকে উইথড্র করে নেওয়ার জন্য, কলকাতা পুরসভায় যা পার্কিংয়ের রেট ছিল তাই থাকবে। ববি হাকিম পরিচালিত কলকাতা পুরসভা এবং এই শহরের তৃণমূলের 1 নম্বর নেতা। কলকাতা পুরসভার পার্কিংয়ের রেট হচ্ছে 4 চাকা গাড়ির জন্য ঘন্টায় 10 টাকা।
যারা আমাদের এই প্রোগ্রামটা এখন শুনছেন এবং তৃণমূলের সমর্থক যারা যারা এখানে শুনছেন, অর্ক হতে পারে স্টুডিওয়ে বসে বা বাইরে থেকে, একজন বলুন তিনি তার গাড়ি কলকাতা শহরে 10 টাকা ঘন্টা পার আওয়ার রেটে গাড়ি পার্ক করেন। কলকাতা শহরে 20 টাকা ঘন্টায় পার্কিংয়ের নামে তোলাবাজি হয়, এক। দ্বিতীয় কথা, ক্যামাক স্ট্রিট, বউবাজার, কলেজ পার্ক স্ট্রিট থেকে শুরু করে, কলেজ স্ট্রিট থেকে শুরু করে এই ধরনের এলাকাগুলো যেখানে কিনা অফিস আওয়ার্সে গাড়ির চাপ বেশি থাকে, হাইকোর্ট চত্বর ইত্যাদি, ডালহৌসি চত্বর, সেখানে ঘন্টায় 50 টাকা, 60 টাকা, 70 টাকা রেটে তোলাবাজি হয়। একদিনে কলকাতা শহর থেকে শুধুমাত্র একদিনে 300 থেকে 400 কোটি টাকা পার্কিংয়ের নামে বেআইনি টাকা ওঠে এবং সেই টাকা যায়, আমি জাস্ট শেষ করি কথাটা, এবং সেই টাকাটা যায় ববি হাকিমের পকেটে, সেই টাকাটা যায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পকেটে, সেই টাকাটা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়দের পকেটে, এবং সেটা যায় বলেই এটা চলছে। আমি বলছি কলকাতা পুরসভার সামনে যে রাস্তাটা, মানে কলকাতা পুরসভাটা যে রাস্তাটায়, সেই রাস্তাতে কলকাতা পুরসভার সামনে গাড়ি রাখতে গেলে 50 টাকা ঘন্টা দিতে হয়। আর ওই রাস্তা, ওই ফুটপাথ থেকে হেঁটে ববি হাকিম কর্পোরেশনের ঘরে ঢোকেন। ববি হাকিম জানেন না যেখানে তোলাবাজি, এগুলো ববি হাকিম সত্যিই জানেন না, আর আপনারাও জানেন না। ওরা জানে এগুলো ওদেরই চালু করা ব্যবস্থা, ওরা জানে, ওরা পয়সা খায়, সেই পয়সাটা আমাদের পকেট থেকে যায়। সজলদা, ওরা শুধু পয়সা গুনতে, না এটা কি সত্যি কথা যে এই পার্কিং এর এটা ববি হাকিম বা কেউ জানে না? কোটি কোটি টাকা তো তোলা হবে। না, আমি আপনাকে কয়েকশো কোটি টাকা একদিনে ওঠে। কোন গলিতে কটা গাড়ি এই মুহূর্তে পার্কিং করা যায় সেটাও জানে, কারণ সেই বুঝে তো কাটমানিটা পার্সেন্টেজটা খেতে হবে। আমি যেটা যোগ করছি শতরূপের কথার সঙ্গে, যে কলকাতা শহরে এই মুহূর্তে অন্তত 50% পার্কিং হচ্ছে সম্পূর্ণরূপে বেআইনি, সম্পূর্ণরূপে বেআইনি। মমতাদি কিন্তু আমি বলছি একদম হকারদের তাও কিছু রুল আছে ওখানে। আমি বলছি 50% পার্কিং 100% বেআইনি, যেখান থেকে 1 টাকাও যায়, 1 টাকাও এবারে আমি বলছি এই 50% থেকে 1 পয়সাও পায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছিলেন, মিথ্যে বলেননি, যে এগুলো কাউন্সিলর আর থানার অফিসাররা খায়। আমার প্রশ্ন হচ্ছে, তুমি মুখ্যমন্ত্রী, তুমি পুলিশ মন্ত্রী, তুমি সংবিধানের একটা অংশ, প্রশাসনের একটা অংশ, তুমি কাউকে ওয়ার্ন করে ছেড়ে দিতে পারো? তুমি জানো সুজিত পয়সা খায়, তোমার প্রথম কাজ অ্যাজ আ লিডার সুজিতকে সরানো, কাউন্সিলরকে সরানো। সেকেন্ড, অ্যাজ আ পুলিশ মিনিস্টার তোমার কাজ তাকে অ্যারেস্ট করানো। আমি প্রশ্ন করতে চাই, উনি জানেন না 1 অবধি, আর 2 হচ্ছে উনি জেনেও কিছু করেন না। আমার সেই সিনেমাটার কথা মনে পড়লো, যে স্যার আপনি কিছুই দেখেননি, সেরকম মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি, সেরকম এখানে হচ্ছে মমতাদি আপনি কিছুই শোনেননি, আপনি কিছুই দেখেননি, আপনি বোবা আর কালা। এটা আমরা অনেক আগে থেকে, ব্যক্তিগত আক্রমণ করবেন না, রাজনৈতিক ভাবে বলছি। কেন আমি 3 নম্বর যে প্রশ্ন, ময়ূকের যে 3 নম্বর প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নটা সবার থেকে 30 সেকেন্ড করে নিয়ে নেব। তাহলে দাঁড়ালো কি, হিসেবটা কি দাঁড়ালো? ইচ্ছে করেই না শোনা, এক এক করে সবার থেকে শুনে নি। একদম সজলদা, আপনাকে দিয়ে শুরু করছি। ইচ্ছা করেই তার মানে না শোনা, এই ব্যাপারটা আসলে কি মমতা ব্যানার্জি জানেন? ওনার একটা দৈব ক্ষমতা আছে। উনি টিভিতে বা ফোনে শুনলেন হাসখালিতেই ঘটনাটা হয়েছে, উনি মৃতদেহটাও দেখলেন না, কোনো জায়গায় কোনো ফুটেজেও মৃতদেহের ছবি দেখা গেল না। উনি কিন্তু বলে দিলেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, উনি কিন্তু বলে দেন লাভ অ্যাফেয়ার ছিল। ওটা ওনার দৈব ক্ষমতা, যখন যেটা ওনার মনে আছে উনি মনের সেই কথাটাই শোনেন, যেটা উনি শোনেন না সেটা উনি শোনেন না। এটা নিয়ে আর আলোচনা করার মতন কি আছে? দেখুন, কোনো ধান্দা ছাড়া একটা আদর্শের জন্য সিপিএম করে, কংগ্রেস করে, বিজেপি করে, এরকম লোক পাবেন। 2 পয়সা মাল কামানোর ধান্দা ছাড়া তৃণমূল করে, এত বড় মহাপুরুষ আমি আমার জীবনে আজ অব্দি কোনোদিন দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমার ধারণা অরিত্র কিছুটা বলার চেষ্টা করছে, ওনার একটা পরিষ্কার রাজনৈতিক মডেল আছে। একই সঙ্গে উনি শাসক এবং বিরোধী দুটোই। শাসক হওয়ার যাবতীয় ক্ষমতা উনি প্রয়োগ করছেন, সুফল ভোগ করছেন। যখন কোনো অন্যায় হচ্ছে তখন সিপিএম বা কংগ্রেস বা বিজেপির আগে উনি বিরোধী সেজে যাচ্ছেন, যাতে কিনা মানুষের চায়ের দোকানে আলোচনা হয় যে তৃণমূলের বাকি লোকগুলো চোট ঠিক আছে, কিন্তু দেখছিস দিদি কত ভালো লড়ছে। আমি পরিষ্কার বলছি, এর পেছনে আমাদেরও ব্যর্থতা আছে। বিরোধী হিসেবে আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি এর পেছনে আমাদেরও ব্যর্থতা আছে। কিন্তু এটা ঘটনা, ওনার এই মডেলটা যেদিন ফুটো হবে, পরের দিন থেকে তৃণমূল 30 সেকেন্ড, একদম কম সময় করে। দেখুন, একটা জিনিস বারবার গুলিয়ে ফেলছে সবাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেপ্টেন্স আর বাকি তৃণমূল কংগ্রেসের অনেকেরই
দেখুন কোনো দলই তো এটা হতে পারে না যে 100% নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা দলের প্রত্যেকটা লোক ভালো, সেটা না বিজেপি না তৃণমূল না সিপিএম। এটা হতে পারে দেখছি, আমি তোমাকে বলি না কথা। তো এইরকম একটা সিনারিওতে আজকের পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আস্থা ভালোবাসা কনফিডেন্স মানুষের আছে সেটা থাকবে, সেটাকে আপনারা নাড়াতে পারবেন না। এটাই প্রবলেম। দেখুন আমার একটাই রিকোয়েস্ট যে আপনি জানেন না বা শোনেন না এগুলো আমি বিশ্বাস করি আপনি মিথ্যে বলছেন, কারণ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আপনার খুব একটা খারাপ নয়, যাই হোক, কিন্তু দয়া করে শুধুমাত্র অপটিক্স ম্যানেজমেন্টের জন্য মিথ্যাচার না করে এবারে অ্যাকশন নিন, যাদের সম্পর্কে জানেন সে শাস্তি। এবং সেই প্রশ্নটাই থেকে গেল বাংলার মানুষকে, যে প্রশ্নটা করেছিলাম, যত পারো লুটে পুটে খাও, তৃণমূলকে শুধু ভাগ দিয়ে যাও। এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়াতে, যারা টিভিতে দেখছেন না, যারা হয়তো ফেসবুকে ইউটিউবে বা এক্স হ্যান্ডেলে দেখছেন, ফেসবুকে এই মুহূর্তে 80% মানুষ বলছেন হ্যাঁ যত পারো লুটে পুটে খাও, তৃণমূলকে ভাগ দিলেই হয়ে যাবে। 20% বলছেন না। ইউটিউবে এই মুহূর্তে 95% মানুষ বলছেন হ্যাঁ, 5% মানুষ বলছেন না। এবং এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইট করে যারা নিজেদের বক্তব্য প্রকাশ করছেন জবাব চায় বাংলাতে, 93% মানুষ বলছেন হ্যাঁ যত পারো লুটে পুটে বাংলায় খাও, কিন্তু তৃণমূলকে ভাগ দাও, তাহলেই 7 খুন মাফ। 7% বলছেন না, ভাগ দাও লুটে খাও। প্রশ্নটা থেকেই গেল, কিন্তু কিছুটা কি উত্তর পেলাম আপনি জানান। ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি ময়ূক, সঙ্গে থাকুন।